স্বাগতম। আমি মোহাম্মদ আকবর হাসান, প্রতিনিধিত্ব করছি বৃদ্ধি সোসাইটি ফর হিউম্যানিটি। আজকে আমি যে পর্ব নিয়ে আলোচনা করব সেটা একটু ভিন্ন ধর্ম। এই কিছুদিন আগে আমি খবরের কাগজ, সকালবেলায় সবসময় আমি খবরের কাগজে চোখটা বুলাই, কিন্তু একটা জায়গায় এই কিছুদিন আগের খবরের কাগজে প্রথম আলোতে আমার চোখটা থমে গেল এবং আমি থমকেও গেলাম। সেটা কি ছিল জানেন? প্রতিদিন ঢাকা শহরে ৩৯টা বিচ্ছেদ ঘটে। প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত হয়েছিল। আমি হতভম্ব হয়ে গেলাম। আমরা কি বিয়ে করি, ভালোবাসি বিচ্ছেদের জন্য নাকি জীবন কাটানোর জন্য? কেন এত বিচ্ছেদ? কি কারণে এত বিচ্ছেদ? আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু বিচ্ছেদের ঘটনা খুব একটা শুনতে পাই না। আজকে কিন্তু ঘরে ঘরে মোটামুটি শোনা যায় ওর বিচ্ছেদ হয়েছে, ওর বিচ্ছেদ হয়েছে। কারণটা কি? কি কারণে আজকে এই অধঃপতন? কেন? আমরা তো সবাই সুখের জন্যই কিন্তু সংসারটা করি। আমরা দুটো মন একত্রিত করব, সৃষ্টি করবো একটা সংসার। আমরা যখন আলাদা আলাদা থাকি তখন আমরা থাকি ইন্ডিভিজুয়াল। যখন একটা ছেলে এবং একটা মেয়ে তাদের মনের মিলন হয় and they marry, it becomes a family. এই ফ্যামিলির সবচেয়ে সুন্দর রূপ হচ্ছে whenever you become father and mother. আপনার বাবা মা হচ্ছেন ঠিকই, সন্তানও পৃথিবীতে আসছে। সেই সন্তানকে পিতার থেকে বিচ্ছেদ ঘটাচ্ছেন অথবা মা থেকে বিচ্ছেদ ঘটাচ্ছেন। বাবা জীবিত থাকতেই ছেলেটা কিন্তু এতিমের পর্যায়ে চলে গেল। কেন? কি কারণ? বাবা চলে যাচ্ছে একদিকে, মা চলে যাচ্ছে একদিকে, বাচ্চাটা এক প্রান্তে পড়ে আছে। আমার দুঃখটা শুধু একটাই, আমরা কেউ সন্তানের দিকেও ফিরে তাকালাম না। আমরা কখনো ফিরে তাকালাম না। আমরা তাকালাম নিজের সুখের জন্য। আমি ওপারে গেলেই আমি আরো সুখ পাবো, আরো সুখ পাবো, আরো সুখ পাবো। কিন্তু কতটা যে সুখ পান সেটাই তো বড় প্রশ্ন জাগছে। আমার একজন খুব পরিচিত একজন ভদ্রমহিলা, তারা প্রেম করেছিলেন 8টা বছর এবং তারা বিয়ে করলেন, ঘরে সন্তান হলো, একটা ছেলে এবং একটা মেয়ে। কিছুদিন যেতে না যেতেই 7-8 বছরের মাথায় কিন্তু একটা দুঃখ দুর্দশা নেমে আসলো। সেটা কি জানেন? ছেলেটা পরকীয় প্রেমে আবদ্ধ হলেন। ওই মহিলা বহু চেষ্টা করেছিলেন, আমার পরিচিত মহিলা, তাকে ওখান থেকে ছাড়িয়ে আনতে। ভদ্রলোক বললেন কখনোই না। উনি পরবর্তীতে ওই ভদ্রমহিলাকে বিয়ে করলেন আর এই ভদ্রমহিলা ডিভোর্স হলো। কিন্তু ভদ্রমহিলা আরেকবার কোনো বিয়ে করলেন না। এই দুটো সন্তান নিয়েই পড়ে থাকলেন। উনি চাকরি করলেন এবং চাকরি শুরুও করলেন, ভালো একটা চাকরি শুরু করে, এবং সন্তান দেখে মানুষ করা শুরু করলেন। এখন আসি যেই ছেলেটার কথা বলছি, যিনি চলে গেলেন, তাকেও আমি খুব ভালো করেছি। অনেক দিন পর তার সাথে আমার বগুড়ায় একটা হোটেলে দেখা। আমি গিয়েছিলাম আমার অফিসের কাজে। আমাকে দেখে তো সে জড়ায় ধরলো, আমি তাকে জড়ায় ধরলাম। কেমন আছেন, কেমন আছেন, কেমন আছেন? আকবরকে আপনি কেমন আছেন? চলেন দুজনে মিলে একটু চা খাই, কারণ আমার পরের দিনে প্রোগ্রাম ছিল। চা খেলাম, অনেক গল্প হলো। কথা বলতে বলতে আমাকে জিজ্ঞেস করলেন, আপনার ওই পরিচিত আমার যে এক্স ওয়াইফের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ হয়? আমি বলছি হ্যাঁ হয়। কেমন আছে? আমি বলছি কেমন আছে মানে কার কথা জানতে চাইছেন? হ্যাঁ আমি তার কথাই জানতে চাইছি। কেন ওর কথা জানতে চাইছেন কেন? আপনি বাচ্চাদের সাথে কোনো সম্পর্ক নেই? বাচ্চা একটা ছেলে একটা মেয়ে? বলে না খুব একটা নেই, মাঝে মাঝে টাকা পাঠিয়ে দিই। ও বাচ্চারা আপনার কাছে আসে না বা আপনার বাচ্চা দেখতে যান না? না খুব একটা যাই না। ও
আচ্ছা শুনুন, আপনার এই ঘরে কোনো সন্তান আছে? হ্যাঁ, আমার 2টা মেয়ে আছে। ইটস ভেরি গুড। প্রশ্ন হচ্ছে আপনার কাছে, এবং উনি দেখলাম একটু উদাসীনও লাগলো। আমি একটু সুযোগ পেয়ে তাকে কিছু প্রশ্নের মুখোমুখি করলাম। আচ্ছা ভাই, আপনি এখন কেমন আছেন? উনি আমার দিকে তাকিয়ে থাকলেন। আমি আবারও প্রশ্ন করলাম, আপনি এখন কেমন আছেন? কেমন আছি আগর ভাই? একটু কি আপনি জানতে ইচ্ছা করে? আমি কেমন, এটা কি কথা? আমি কি জানতে পারি না আপনি কেমন আছেন? তাকিয়ে বললেন, আবু ভাই, আপনি কখনো চিতা দেখেছেন, যেখানে মানুষ মরার পর তাদেরকে জ্বালানো হয়? আমি বলছি, হ্যাঁ, একবার দেখেছি, তবে দূরে থেকে। ওখানে কি হয় জানেন? আমি বলছি, হ্যাঁ, একটা মরা মানুষকে আগুন দেওয়া হয় এবং পুড়ে নিঃশেষ হয়। ওটা কিন্তু মরা মানুষ। আমি বলছি, হ্যাঁ হ্যাঁ, আমি ওই জেতা মানুষটাই কিন্তু চিতায় জ্বলছি। আমি বলছি, কেন কেন আপনি কেন চিতায় জ্বলবেন? আপনি তো সুখের জন্য একটা মেয়েকে ছেড়ে আরেকটা মেয়ের কাছে গেছেন। মানে হেসে বললেন, আবু ভাই, গ্রাস ইজ অলওয়েজ গ্রিন অ্যাট দ্য আদার সাইড অফ দ্য ফেন্স। তাই বুঝি? ভেবেছিলাম ওপারে বুঝি সুখ, কিন্তু ওপারে যে সুখ নেই আবু ভাই। কেন? আপনি এগুলি কেন জিজ্ঞেস করছেন? এমনি হারে বসে আছি দুজনে, আপনার কোনো কাজ নেই, আমার এমনি জিজ্ঞেস করছি, শুনি না, বলতে আপনার আপত্তি আছে? বুঝছেন না, খুব একটা নাই, বলতে পারি। বলল, জানেন, এখন প্রতিনিয়ত না আমার কম্পারেটিভ অ্যানালিসিস হয়। কি কম্পারেটিভ অ্যানালিসিস হয় আপনার? বলে, আমার এক্স ওয়াইফ এবং এই ওয়াইফের মধ্যে যখন আমি আমার এক্স ওয়াইফ যে ভালো কাজটা আমার জন্য করতো, যে সোহাগ আহ্লাদ আমার কাছে করতো, যে সুখটা আমি তার সাথে পেয়েছি, যখন এই প্রান্তে এসে সেই সুখটা আমি পাই না, তখন আমি প্রচণ্ডভাবে মিস করি। তখন জানেন, আমার মধ্যে না প্রচণ্ড হতাশা কাজ করে। আমি কি করলাম? আমি কি করলাম? আরেকটা জিনিস কি কাজ করে জানেন? যখন আমি কোথাও যাই বা দাওয়াতে যাই, বা কোনোভাবে কেউ যখন বলে এখনকার বউ ইজ এ সেকেন্ড ওয়াইফ, যখন কানে আসে না, তো নিজের কাছে এতটাই খারাপ লাগে, এতটাই নিঃস্ব লাগে, এতটাই অপমানিত লাগে, আমি না তখন সামাল দিতে পারি না। আর এই ঘরের এই এখন যে ওয়াইফ যখন দুর্ব্যবহার করে, যেই দুর্ব্যবহারটা আমার আগে জন করতো না, তখন এতটা অনুশোচনা জন্মায়, জীবনে কি করলাম? আপনারা জানেন, জীবনে তো একবারই আমি জন্মেছি, আমি তো দুবার জন্মাবো না। কি করলাম আমি? জানেন, আগের ছেলে মেয়ে কিন্তু এখন অনেক বড় হয়েছে। ছেলেটা কিন্তু আমার বড় ছেলে। আমি হ্যাঁ, ওখানে ক্লাস 9-এ পড়ে, মেয়েটা 7-এ। ওরা কিন্তু বুঝতে শিখেছে। সবচেয়ে বড় কথা কি জানেন, আমি একদিন দেখতে গিয়েছিলাম, আমার ছেলেটা বলল, আমি বাবার সঙ্গে দেখা করতে চাই না, এবং মুখের উপর বলে দিল, আমার কাছে বাবা একটা মৃত ব্যক্তি। আর মেয়েটা শুধু বলল, আমাদের কাছে এসছো কেন? আমরা তো তোমাকে চাই না। জানেন, মানুষের মৃত্যুর আগে কিন্তু আরেকটা মৃত্যু হয়। আমার মনে হয় সেই মৃত্যুটা আমার হয়ে গেছে। জীবনে কি পেলাম আর কি করলাম? এখন জানেন কি হচ্ছে? আরো একটা ব্যাপার কি হচ্ছে, এখনকার ওয়াইফ আমাকে বিশ্বাস করে না। কেন? কি বিশ্বাস করে না? কথা কথা বলে, একজনকে যখন ছেড়ে আসছো, আমাকে ছাড়তে আবার কতদিন লাগবে? জানেন, প্রতিনিয়তই কিন্তু খোঁটাগুলি খাচ্ছি। তার মানে এর কাছেও কিন্তু আমার খুব একটা স্থান নেই, ওর কাছেও নেই। আমি আছি পৃথিবীতে একটা পরগাছা হিসাবে, আর আছি শুধু হিসাব কষি, সংসারে কত দেব আর কত আনতে হবে।
আমি বিল পে মাস্টার হয়ে গেলাম। ইভেন এখনকার ঘরে যে সন্তানগুলো আছে তারাও কিন্তু আমাকে খুব একটা পছন্দ করে না। তারা বলে, একদিন বলেই ফেললো, বাবা আমাদের কিন্তু সৎ ভাই বোন আছে। জানেন আকবর ভাই, আমি প্রথম যেটা বিয়ে করেছিলাম, আমি 8টা বছর প্রেম করেছি, আমি মূল্যায়ন করতে পারিনি অথবা মূল্যায়ন করতে শিখিনি। আজকে আমি যখন নিজের কাঠ গড়ায় দাঁড়াই, আমি আমার বিবেকের সাথে যখন কথা বলি, তখন আমি নিঃস্ব একজন মানুষ, অস্তিত্বহীন। কি আছে বলেন তো আকবর ভাই, জীবনে কি পেলাম? আমার প্রায় প্রায় ঘুম ভেঙে যায়। আমার যখন ঘুম ভেঙে যায় তখন আমি শুধু আমার জীবনের হিসাবটা কষি। জানেন আকবর ভাই, আমার ইকুয়েশন না, এপারে 5+5, ওপারে যে আমি দেখি 0। আমি কখনোই না হিসাবের যোগফল ওপারে যে সঠিক হয় না। আমি আমি আমার জীবনটাকে তছনছ করে দিলাম। আমি হয়তো একটা ভালো চাকরি করি বটে, ভালো বেতন পাই বটে, সবই সংসারে দিচ্ছি আমি, কিন্তু জানেন আমার কিন্তু কোনো অস্তিত্ব নেই, আমার কোনো প্রাধান্য নেই, এবং কেউ আমাকে ভালোবাসে না। না বাসলাম আমি আমার আগের ওয়াইফকে, আর না বাসলো আমার ওয়াইফ এখন আমাকে। তাই বলছি আকবর ভাই, জানেন ডিভোর্স যে কতটা বেদনাদায়ক, আমরা হিসাব না কষেই অনেক কাজ করে ফেলি। আমরা মনে করি আরেকটা বিয়ে করলেই এর চেয়ে বেশি কিছু পাবো, এর চেয়ে ভালো কিছু পাবো, আরও সুখে থাকবো, আরও স্বাচ্ছন্দ্যে থাকবো। আকবর ভাই, গাড়ি বাড়ি কোনো কিছুই শান্তি আনে না, সুখ আনে না, লাঞ্ছনা ছাড়া। যাই হোক আকবর ভাই, আমার মনে হয় আমার শত্রুকে আমি বলবো, এই ডিভোর্স, এই পরকীয়া থেকে যেন দূরে থাকে। সুখটা কিন্তু নিজের কাছে একটু মানিয়ে নিলেই কিন্তু সুখটা অনেক সুখে পরিণত হতে পারে। এর বেশি কিছু বলার নেই আকবর ভাই। আমার খুব খারাপ লাগছে, আমি আর কিছু আঁকাবো না। আমি বলছি না, আর দরকার নেই, কোনো দরকার নেই, যেটুকু বলেছেন এটা দিয়ে বুঝেছি, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। শুনেন, আমাদের চা এসে গেছে, আমরা স্যান্ডউইচ অর্ডার দিয়েছিলাম। উনি স্যান্ডউইচটা হাতে নিলেন ঠিকই, নিয়ে আমার দিকে একটু তাকালেন, চোখগুলি ছলছল করছে, চেহারাটা মলিন হয়ে গেল। স্যান্ডউইচটা আবার রেখে দিলেন, চাটা হাতে নিলেন। আমি বললাম, স্যান্ডউইচ খাবেন না? না, খাবো না ভাই, ভালো লাগছে না, চাও খাবো না। উঠে দাঁড়ালেন, আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বললাম, বলো না যাই। আমি যাচ্ছি। আমি, কোথায় যাচ্ছেন? বাসায়? না, বাসায় যাব না, আসি আকবর ভাই, আপনার সাথে কালকে হয়তো দেখা হতে পারে। আমি শিওর দেখা হবে ইনশাল্লাহ, আপনাদের এই হোটেলে আছেন। হ্যাঁ, দেখলাম খুব মনটা মলিন হয়ে গেল, ভারাক্রান্ত মনে আস্তে আস্তে গুটি গুটি পায়ে উনি বেরিয়ে চলে গেলেন। আমি শুধু উনি দিকে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ পর উনি গাড়িতে চলে গেলেন। আমার আর চোখটা ফিরল না, আমি শুধু গেটের দিকেই তাকিয়ে থাকলাম। আমি সেই কারণেই এই গল্পটা দিয়ে এটাই বলছি, আমি যখন এই পেপারের সংখ্যাটা দেখছিলাম আমার ওটাই বারবার মনে পড়ছিল। আমি সেই কারণে আপনাদেরকে বলছি, আপনারা অস্থির হবেন না। যে সংসারটা আপনি করতে এসেছেন, যে সন্তানদেরকে নিয়ে আপনি আছেন, তাদের দিকে একবার চিন্তা করুন। তাদেরকে কখনো জীবন্ত অবস্থায় এতিম করে দেবেন না। সুখটা পুরোটাই নির্ভর করে আপনার মানসিকতার উপরে, আপনার গ্রহণ ক্ষমতার উপরে। টক ঝাল মিষ্টি তো থাকবেই, না হলে আনন্দ কোথায়? জীবনে যেটা করেছেন সেটাতেই লেগে থাকুন। Stick to that and enjoy your life. And the son and daughter will respect you rest of your life. এই বিশ্বাসটাই নিজের ভিতরে জন্মান। আমার সন্তান আমাকে ভালোবাসবে, আমাকে শ্রদ্ধা করবে,
আমি তাদেরকে ভালোবাসবো। এভাবেই দুজনেই এবং সন্তান আমরা পৃথিবীতে বেঁচে থাকব, সেটাই যেন আমাদের ব্রত হয়। আমার কথাগুলো একটু মনে করবেন, একটু বিশ্লেষণ করবেন এবং নিজের সুন্দর সংসার সৃষ্টি করবেন, আশা থাকলো। আল্লাহ হাফেজ।